নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আজকের দিনটা মার্কেটের জন্য বেশ খারাপ গেল। তার কারণ হচ্ছে 300 পয়েন্ট পড়াটা বড় কথা নয়। 25,000-এর পর ক্লোজিং দেওয়ার পর যখন আপনি সবে পজিটিভ ভাবতে শুরু করেছেন, সেই সময় পড়াটা হয়তো বেশি হার্ট করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস পজিশন ছিল। তবু একটা বাঁচোয়া যে বৃহস্পতিবার পড়েনি, আপনার এক্সপায়ারিটা হয়ে গেছিলো, শুক্রবার পড়েছে, তার জন্য কিছুটা অন্তত পজিশান কম ছিল আর কি। যাই হোক, 300 পয়েন্ট পড়েছে এবং যে কারণটা পড়েছে সেই কারণটা নতুন। মার্কেটে জানবেন, যদি আগের কোনো কারণে পড়তো তাহলে মার্কেট অতটা এফেক্ট করতো না। এই রিসেশন শব্দটা আমরা শেষ শুনেছি 22শে ডিসেম্বর, 22শে সেপ্টেম্বর, খুব বেশি হলে 23শে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি, যে আমেরিকান মার্কেটে রিসেশন আসতে পারে। তারপরে আমেরিকান মার্কেট প্রায় 5,000 পয়েন্ট ওপরে উঠেছে, নতুন নতুন হাই করেছে, ন্যাসড্যাক, S&P, ডাও সবই। তারপরে আবার এখন হঠাৎ কথা হচ্ছে একটা দিনের একটা ডাটা, PMI কম এসছে 46.8 এবং জবলেস ক্লেম অনেকটা বেশি, যেটা আন্দাজ করেছিল তার থেকেও অনেকটা বেশি। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে যে রিসেশন হয়তো আবার আসবে এবং তার জন্য দেখেছেন বন্ড ডিল 4-এর নিচে। সব কিছুই আজ রিসেশনের জন্য যেরকম একটা বন্ড ডিল নিচে আসছে, অবশ্য যেহেতু সেপ্টেম্বর মাসে মোটামুটি ফিক্সড যে ইন্টারেস্ট রেট কমবে। এখন দেখা যাক, আমার তো মনে হয় না যে অত খারাপ কিছু হবে বলে একদিনের রিয়াকশান। আজকে আবার এখনও পর্যন্ত আমি যখন আসছি তখন ডাও 300 পয়েন্ট মাইনাস দেখাচ্ছে। তবে আপনি যদি আমাকে বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন, খুব সাধারণভাবে ভাবতে গেলে আপনার গায়ে যদি ফোড়া হয় আপনার বেশি লাগবে, অন্য লোকের গায়ে ফোড়া হলে আপনার যতটা লাগে তার থেকে। তো ভারতের যে নিজের ইস্যুগুলো ছিল, যেরকম ধরুন ইলেকশন রেজাল্ট, যেখানে বিজেপি মেজরিটি পায়নি, তা সত্ত্বেও মার্কেট ঘুরে গেছে। একইভাবে বাজেট, তিনটে ট্যাক্স বেড়েছে, কিন্তু মার্কেট ঘুরেছে। এখানে তো ভারতের ইস্যু নয়, এটা ওয়ার্ল্ড ইস্যু। মানছি এটা ইস্যুটা অন্যরকম হবে, যেহেতু এটা একদম ইকোনমিক ইস্যু, আপনার সমস্ত কিছুর যোগান এসব নিয়ে প্রবলেম হবে। তা সত্ত্বেও বলছি যে ইস্যুটা কিন্তু ভারতের আভ্যন্তরীণ নয়। তো যখন ইস্যু আভ্যন্তরীণ না হয় এবং বাইরের হয় এবং যেটা কনফার্ম নয় যে হ্যাঁ সত্যি একদম খারাপ হয়েই যাচ্ছে, আমার মনে হয় সেটা মোস্ট অফ দ্য টাইম, আমি জানি না এবার কি হবে, আমি বলছি না এটাই হবে, মোস্ট অফ দ্য টাইম দ্যাট উইল বি অপরচুনিটি টু বাই ইন লোয়ার লেভেল। যারা এতদিন পাচ্ছিলেন না, শেয়ারগুলো কারেকশানে আসছিল না, নেবেন কি করে, তাদের কাছে হয়তো বা একটা সুযোগ। যদি না, হ্যাঁ, এইটা প্রবলেম কখন হতে পারে, যে যদি এই ইস্যুটার সঙ্গে ইসরায়েল, দেখেছেন আগের দিন ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমেনি বলেছেন ইসরায়েলকে আমরা উচিত শিক্ষা দেবো। এই উচিত শিক্ষার ব্যাপারটা যদি আবার শনি রোববারের মধ্যে চলে আসে, বড় কোনো জায়গায় যদি ইরান আক্রমণ করে দেয় এবং তার এগেনস্টে যদি আবার ইসরায়েল রিটালিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা অন্যরকম হয়ে যাবে। তখন একসঙ্গে দুটো ইস্যু এসে যাবে। কিন্তু যদি এসব কিছু না হয়, যদি আমেরিকা অলরেডি কথা বলছে, অন্য দেশগুলোও কথা বলছে, যদি ইরান খুব একটা রিটালিয়েট না করে, ইসরায়েলও না রিটালিয়েট করে এর মধ্যে এই ঘটনাটাকে নিয়ে, হামাসের চিফের মৃত্যু নিয়ে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এইটা অত বড় ইস্যুতে যাবে না। তার কারণ হচ্ছে, দেখুন, আমরা সাধারণত রিসেশন সবথেকে বেশি কাকে হিট করে জানেন? ব্যাংকে। যদিও আপনি বলবেন আমাদের ব্যাংক ইন্ডেক্স তো 3,000 পয়েন্ট নিচে, 3,000 পয়েন্টটা কোনো ব্যাপারই নয়। আপনি কোথা থেকে উঠেছেন? বিফোর এই রান, এই 2 বছর ধরে 21-এর রানের আগে ব্যাংক ইন্ডেক্স কোথায় ছিল? 38,000। সেখান থেকে আজকে 52,000 এসছে, 53,000 হয়ে আজকে 51,500, 2,000 পয়েন্ট নিচে আছে। সত্যি করে যদি রিসেশন আসে তাহলে ব্যাংকের মাত্র 200 পয়েন্ট, আজকে ব্যাংক অনেক বেশি স্ট্রং দেখিয়েছে মার্কেটের থেকে। তো আমার যেটুকু মনে হচ্ছে হয়তো আরেকটু পেন থাকলেও থাকতে পারে। মেনলি 24,400, 24,300-400টা একটা খুব ভালো লেভেল বলতে পারেন। এখন যতক্ষণ না 24,400 নিচে মার্কেট যাচ্ছে, ততক্ষণ একদম মার্কেট নেগেটিভ হয়ে গেল, এটা আমি প্রথমেই বলতে পারছি না। যদিও আজকের ক্লোজিংটা বাজে, এটা স্বীকার করতে হবে, কারণ এনি ক্লোজিং বিলো 24,800, যেহেতু আগের দিনে, এবং আপনি যদি নিফটির লাস্ট কদিনের রানটাকে দেখেন, যে নিফটি কোনো দিনই এই কদিনে আগের দিনের লোটাকে ভাঙেনি শেষ পর্যন্ত। আগের দিনের লো না ভেঙেই ও পরের দিনের লোটা আগের দিনের লোকে কখনো ভাঙেনি। এই প্রথম
নিফটি আগের দিনে লো ভাঙলো শুধু নয়, তাকে ভেঙেই বন্ধ করলো। তো সেটা ভালো না, অবশ্যই ভালো না। দেখা যাক। তবে সম্ভবত আমার যেটা মনে হচ্ছে, যদি আজকে যে ডাটাগুলো আমেরিকায় আসবে 6টার সময়, খুব ইম্পর্টেন্ট 3টে ডাটা আছে, সেই ডাটাগুলো যদি খুব খারাপ না হয়, তাহলে আমেরিকা হয়তো আজকে অতটা এক্সট্রিম আর রিয়াকশান দেবে না। সেক্ষেত্রে মার্কেট হয়তো আবার 2-3 দিন ধরে একটু এইটাকে আবার, যেহেতু সেপ্টেম্বরে রেড কার্ড মার্কেট ধরে নিয়েছে আছে, খুব খারাপ হয়তো মার্কেট ওই জায়গা থেকে আর নাও হতে পারে। ডাউয়ের ক্ষেত্রে আমার যেটা আইডিয়া, 39,000 39,500 এই জায়গাটার নিচে যদি না যায় ডাও, তাহলে হয়তো বড় কোনো ফল, যেটা আমরা ভাবছি ক্র্যাশ ফ্র্যাশ, যেসব নিয়ে আপনারা আগের দিনও বলছিলেন, আমাকে অনেকে মেসেজেও লিখেছেন যে 2-3 জন বলছেন বড় ক্র্যাশ আছে। এখন বড় ক্র্যাশ আছে কিনা আমার জানা নেই, আমি আন্দাজে আপনাকে বলতেও পারবো না। তবে দুটো জিনিস বলে দিই যেটা আমার মনে হয়েছে। প্রথম কথা, নিফটি যদি আপনি দেখেন, আজকে যদি কেউ দেখছেন, 2024-এর 14ই জানুয়ারি আমি একটা সেমিনার করেছিলাম, তাতে আমি বলেছিলাম যে এখনও নিফটিতে 14ই জানুয়ারি এমন অনেক 50% স্টক আন্ডার ভ্যালুড আছে। সেটা কি হলো জানুয়ারি থেকে আগস্টের মধ্যে আপনারা দেখতে পেলেন। নাম করে সব বলেছিলাম, অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে আরম্ভ করে সব নাম করে বলেছিলাম এগুলো সব আন্ডার ভ্যালুড স্টক। 50% স্টক ইন নিফটি ইজ আন্ডার ভ্যালুড। এখনও নিফটির মাল্টিপল যদি আপনি দেখেন, নিফটির মাল্টিপল আউট অফ দ্য অর্ডিনারি, মানে এরম বাবল, ফোর্থ, এই ওয়ার্ডগুলো ইউজ করা যাচ্ছে না। বাবল হয়ে গেছে, ফোর্থ হয়ে গেছে, এগুলো ইউজ করা যাচ্ছে না এখনও পর্যন্ত আমার হিসাবে। এখনও নিফটিতে ইউজ করা যাচ্ছে না। হ্যাঁ, অনেক এমন স্টক আছে যারা 100 PE বা তার থেকেও উপরে চলছে, সেই সব স্টক থেকে আপনাকে সাবধান থাকতে হবে। কিন্তু আজকের মার্কেটে এই 25,000-এর ধারে কাছে দাঁড়িয়ে যে স্টকে 20 বা 25 PE 30 PEতে চলছে, সেইটা আবার 5 PEতে এসে যাবে বা 6 PEতে চলে যাবে, এটা ভাবাটা একটু কষ্টকর। শেয়ার মার্কেট ক্যান ডু এনিথিং। 2020-এর মার্চ এপ্রিলে দাঁড়িয়ে আমরা কেউ ভাবতেই পারিনি 2024-এ 25,000 দেখব, 7,500 নিফটিতে, যেখানে লকডাউন চলছে। লকডাউনের প্রথম দিন মার্কেট লো করেছিল, লোটা হয়েছিল লকডাউনের ফার্স্ট ডে, কারণ এটা ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট আগে থেকে ঠিক করে নেয় কী হবে। তো হতে পারে যে আমরা সবচেয়ে যে ভালোগুলো ভাবছি সেগুলো মার্কেট কিন্তু আগে থেকে করে নিয়েছে। কিন্তু আপনি যদি জাস্ট আগেকার হিস্ট্রি দেখেন, মার্কেটের হিস্ট্রি যদি দেখেন, তো রেড কাট সাইকেল যখন শুরু হয় সাধারণত তারপরেও মার্কেট 10 to 15% মুভ করে। মানে আমার দেখা আগেকার যত রেড কাট সার্কেলগুলো আপনি দেখতে পারেন। তো সেই হিসাব ধরলে ডাও যদি 39,000 থাকে, তাহলে ডাও 43,000 44,000 অবধি যেতেই পারে। আর ডাও 44,000 যাবে, আপনার মার্কেট 24,000 পড়ে থাকবে বা 22,000 হয়ে যাবে, যেখানে আপনার মার্কেটে নিজের যে ইস্যুগুলো সেটাকে মার্কেট ইগনোর করেছে, অথচ ডাওয়ের খারাপটাকে নিয়েছে, আবার ডাওয়ের ভালোটাকে নেবে না। এগুলো একটু মানে শুনতে কেমন লাগছে। হতে পারে সেটা হবে না তাও নয়, হলো সেই সময় আমাদের কিছু পলিটিক্যাল ইস্যু এসে গেল বা আমাদের কিছু নিজস্ব ইস্যু চলে এলো, সেটা সম্ভব। কিন্তু এখনও পর্যন্ত আমার যা দেখে মনে হচ্ছে, যতক্ষণ না 24,000 ভাঙছে, আমার কাছে এই মার্কেটটা বাই অন ডিপসি থাকবে। হ্যাঁ, এটা একটা টাইম যেখানে আপনি তবে কি কিনবেন এটা আপনাকে খুব লক্ষ্য করে কিনতে হবে। আপনি যে কোনো কিছু কিনলে হবে না। সেই জায়গাটার সেই যে আপনার লেগ পেসটা ছিল, সেই লেগ পেসটা আর নেই যে আপনি যা কিনছেন তাতেই পয়সা পাবেন, সেটা নেই। কিন্তু এখনও এমন অনেক স্টক আছে যেগুলো এখনও আপনাকে পয়সা দিতে পারে ঠিকঠাক দামে, যেগুলো আপনি নিতে পারছিলেন না, একটা কারেকশান। সাপোজ ধরুন আমি ভালো স্টকের মানে ব্লু চিপের কথাই বলছি, এলটি কোনো কারণে ওই 3400-3500 আসে বা 3200 এলো, আপনি 3500 কিছুটা কিনলেন, 3600 কিছুটা কিনলেন, 3200 কিনলেন, অল্প অল্প করে কিনবেন। ধরুন আপনার মনে হয়েছে আপনি এলটি 50টা কিনবেন, 5 ভাগে কিনুন, 3600, 3500, 3400, 3300, 3200, 10টা করে 100 টাকার ডিফারেন্সে, তাহলে আপনার 3400তে অ্যাভারেজ হয়ে যাবে। তো এরমভাবে আপনাকে ভাবতে হবে। আপনার কাছে এই পড়াটা একটা অপরচুনিটি, আপনি এতদিন কিনতে পারেননি, এটা কিন্তু ভাবতে হবে যে আপনার কাছে যদি মার্কেটে একটু নিচে আসে, ইটস এ অপরচুনিটি টু বাই। কতটা আসবে সেটা পরবর্তী কী ধরনের ঘটনা প্রবাহ হবে সেটা ঠিক করবে, না আপনি জানেন না আমি জানি। কিন্তু যা ব্লু চিপ স্টক সেগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে। আপনি যদি এখন এইচডিএফসি ব্যাংকের কথাই ধরুন,
দেখুন এই মার্কেটে যখন আগে থেকে কারেকশান হয়ে গেল, এই মার্কেটে এখন সবাই বলছে এইচডিএফসি ব্যাঙ্ক বাড়ছে, তো এইচডিএফসি ব্যাঙ্ক এইগুলো এখানে জায়গা দেবে। হ্যাঁ, কাদের জন্য একটু খারাপ হতে পারে, যদি সত্যি করে আমেরিকা খারাপ হয়, আমেরিকা যদি সত্যি করে খারাপ হয়, আইটিতে একটু প্রভাব পড়বে। মানে আইটি যেটা আমি ভাবছিলাম যে আইটি সেটা অলরেডি দিয়ে দিয়েছে, আইটি হয়তো আর আউট পারফর্ম করতে পারবে না যদি আমেরিকা সত্যি করে খারাপ হয়। আরেকটা খারাপ কে হবে, যেহেতু আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় কনজামশান করে, কনজামশান সবথেকে বড় বেশি, ওদের লাইফস্টাইল কনজামশানের পক্ষে, মানে আমাদের মতো নয়, আমরা যেরকম সব কিছু ভেবে টেবে খরচাখরচি করি, ওরা তো তা নয়, ওরা রাজার মতো থাকে। তো সেই হিসাবে ওদের কনজামশান সবথেকে বেশি হয়, তাহলে কনজামশান স্টকগুলো খারাপ হতে পারে। তার মানে কি, মেনলি মেটাল একটু ধীরে থাকতে পারে। কিন্তু আরেকটা এফেক্ট হওয়ার কথা, যদি রিসেশন আসে সেক্ষেত্রে ব্যাংকের, কারণ রিসেশন এলে বহু কোম্পানি পয়সা দিতে পারবে না, মানে আমেরিকায় এগুলো হবে, আমেরিকার ব্যাংকগুলো খারাপ হবে। তো সেরম কিন্তু লাগছে না, হলে তো কিছু আপনিও করতে পারবেন না, আমিও করতে পারবো না। কিন্তু যাদের স্টক কেনা আছে তাদের এখনই, মানে লং টার্ম ইনভেস্টারদের এখনই চিন্তা করবার মতো কিছু নেই। যদি সত্যি করে 24,000 ভেঙে যায়, তখন আপনাকে ভাবতে হবে আপনার প্রফিট যা আছে নিয়ে বেরিয়ে যাবেন কি না, কারণ এখন লং টার্ম ইনভেস্টাররা সবাই প্রফিটেই আছেন। হ্যাঁ, আমরা যারা শর্ট টার্মে বা ট্রেডিং করি, ট্রেডার, তাদেরকে আমাদের আরএমএসটাকে ঠিক রাখতে হবে, সমস্ত কাজ করতে হবে স্ট্র্যাটেজি অনুযায়ী। সিঙ্গেল প্লাস বা মাইনাসে গেলে আপনার লসের সম্ভাবনা অনেক বেশি থাকবে। ধরুন আজকে এই 24,700 দেখে আপনি কল বা পুট নিয়ে গেলেন, এবং যেটা নিয়ে যাবেন তার উল্টো দিকের হলে লসের পরিমাণটা, মানে পার্সেন্টেজ অফ লস ইজ বিগার। সেই জন্যে ওয়ান সাইডেড না করে আপনি সবসময় হেজ পজিশান রাখবার চেষ্টা করলে ভালো হবে। আর আজকে কিছু ইম্পর্টেন্ট পুরো সপ্তাহে ইম্পর্টেন্ট রেজাল্ট কিছু আছে। বেদান্ত আছে 6 তারিখ, আজকে ক্যাম্পসের রেজাল্ট আছে, ক্যাম্পস কেমন করে দেখা যাক। কদিন পরে হ্যালের রেজাল্ট আছে 14 তারিখ, মনে হয় 14ই আগস্ট। তো এই রেজাল্টগুলোর দিকে মার্কেট তাকিয়ে থাকবে। এসবিআই কালকে আছে, এসবিআই অনেকটা দেখাবে যে ব্যাংক আইসিআইসিআই মোটামুটি ভালো করার পরেও নিফটিকে, ব্যাংক নিফটি চলতে পারেনি। এবারে এসবিআই দেখা যাক কীরকম হয়। তো এখনই ভয় পাবার কিছু নেই, মার্কেট একদিনের পড়াতে কোনো ট্রেন্ড চেঞ্জ হয় না, কিছু হয় না। একদিনের পড়া দিয়ে কিছু জাজ করবেন না, একদিনে ওঠা দিয়েও যেরকম জাজ করার নেই, একদিনের পড়াতেও জাজ করার নেই। জাস্ট ওয়েট, 2-4 দিন কীরকম থাকে দেখুন। আমাদের মার্কেট মোস্ট অফ দ্য টাইমে 2 থেকে আড়াই দিন, 1.5 দিন, 2 দিন, আড়াই দিনের মধ্যে বাউন্স ব্যাক করেছে। এবার যদি সেটা না হয় তখন আপনাকে চিন্তা করতে হবে। ভালো থাকবেন, উইকটা ভালো কাটান। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ারবাজের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।